ফেরত দেওয়ার যেই চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা থেকে ওনারা অনেক দূরে সরে থাকতে পারেন। কেন থাকতে পারেন? সেটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখনো তারা জাতীয় অতিথি হিসাবে রেখেছেন, কোনো বন্দী নয়। আপনি যদি বন্দী বলেন তাহলে কোন অন্যায় বন্দী, কোনো মামলার কোনো ওনার এগেনস্টে কোনো ভার্ডিক্ট আছে কিনা, কোনো জাজমেন্ট আছে কিনা, সেইগুলো এখনো কিছুই হয়নি। শুধু একটা মামলা রুজু হলেই তাকে যদি চাওয়া হয়, সেখানে সেই দাতাদেশ দিতে বাধ্য না। এক। ২ নম্বর, সেটা আইন বর্তমানে যে ট্রিটিটা রয়েছে, যে ট্রিটিটা ফার্নিশ করা হয়েছে 2013 জানুয়ারির 28 তারিখে। এটাই আপাতত আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে যেই ট্রিটিটা রয়েছে, সেই ট্রিটির আলোকে আমরা যে জিনিসটা বলতে পারি সেটি হচ্ছে, আমি যদি সরাসরি একটা জায়গায় চলে যাই, অনেকগুলো কম্পোনেন্টের মধ্যে কিন্তু ওটা একটা মূল কম্পোনেন্ট। সেটি হচ্ছে, আমরা ওইটাতে যাওয়ার দরকার নেই। যে মনে করেন আর্টিকেল 6-এ যেটা লেখা আছে, প্রথমে আর্টিকেল 6 আন্ডার আর্টিকেল 6 সেকশন 1-এ যেটা লেখা আছে, extradition may be refused if the offense of which it is requested is an offense of a political character. এখন হচ্ছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার এগেনস্টে কিন্তু পলিটিক্যাল অ্যালিগেশনস। এটা হলো পলিটিক্যাল ইয়ের কারণেই ওনাকে জোরপূর্বক থ্রেট করে সসম্মানে আবার সেফ জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং উনি অতিথি হিসেবে সেই দেশে রয়েছেন। এখানে এইটাকে যদি আর্গুমেন্ট করতে হয় তাহলে কিন্তু আবার এখানে কথা আছে যে যারা আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে চাচ্ছেন, তাদের লুকাস স্ট্যান্ডার্ডটা কি? তাদের, আমি এর আগে বলেছি, তাদের প্রথম কথা হচ্ছে অসাংবিধানিক অবস্থায় তারা জোরপূর্বক একটা দেশের ক্ষমতায় বসে ক্ষমতাকে ব্যবহার করার চেষ্টা করছেন এবং টার্গেটিং টু এ স্পেসিফিক পলিটিক্যাল পার্টি। এটা পরিষ্কার। হ্যাঁ, এবং সেই পলিটিক্যাল পার্টির হেড হচ্ছে শেখ হাসিনা। তাহলে আপনি এখানে কিন্তু এরাই জেনোসাইড করার যে প্রবণতা, তারা ইন্টেনশন করে ফেলেছে এবং তারা অলরেডি সেটা কমিট করেছে। এটা কেন এখানে আসবে না? আসবে, অবশ্যই আসবে। আনলে সবকিছুই আসতে হবে, তাই না? শুধু ট্রিটির ভিতরে কতগুলো লাইন দিয়ে আবদ্ধ করার কথা না। এবং শুধু আমি যদি ট্রিটিটাই ধরি, এখানেও কিন্তু তারা ইনফ্রাকচুয়াস হয়ে যাচ্ছে। তাহলে আমার আর দ্বিতীয় তৃতীয় কোন অপরাধ করলে কি হলে না হলে সেখানে আসার দরকার নেই। আমি তো আসবো, সেই জায়গায় পরে আসবো। কিন্তু 1 নম্বরে আপনি স্ট্রাক আউট হয়ে যাচ্ছেন। আর্টিকেল 6-এর 1 নম্বরে আপনারা স্ট্রাক আউট হয়ে যাচ্ছেন। পলিটিক্যাল রিজনে কাউকে যদি চাওয়া হয় তাহলে হবে না। এখন কথা হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে, আপনি আর্টিকেল 8-এ 8 যে এখানে একটা বিরাট একটা লিস্ট দেওয়া হয়েছে, এ পারসন মে নট বি এক্সট্রাডাইটেড ইফ এই কাজগুলো হয়। সো সেখানে আমি যদি মনে করেন যে কোনো একটা জায়গায় এই যে কতগুলো বিষয়বস্তুগুলো যেগুলো রয়ে গেছে, এই বিষয়বস্তুগুলোর মধ্যে কিন্তু একটা জায়গায় রয়েছে যে আপনি যেই অফেন্সের কথা বলবেন ওনার এগেনস্টে, সেটা কোর্টে জাজমেন্ট হয়ে আসতে হবে, ওনাকে সেন্টেন্স পেতে হবে, তারপরে গিয়ে সেটাকে আসবে। কিন্তু এই সমস্ত সবকিছুই কিন্তু আসে অনেক পরে। প্রথমেই কিন্তু যেই এন্ট্রান্সে যে জিনিসটা দাঁড়িয়ে গেছে সেটি হচ্ছে পলিটিক্যাল রিজনে আপনারা ওনাকে আনার চেষ্টা করছেন, এবং পলিটিক্যাল রিজনে সেহেতু এটা এই ট্রিটির আদলে আপনি তাকে আনতে পারছেন না। হ্যাঁ, এটা সাফ, এটা একেবারে এখন এটা একেবারে মানে চোখের সামনে প্রথম জায়গায় তৃতীয় পাতায়, ট্রিটির তৃতীয় পাতায় প্রথম স্ট্যান্ডার্ডে একেবারে প্রথম 2 লাইনের মধ্যে এটা লেখা। এটাকে ওভারলুক করার কোনো কারণ নেই। তাহলে কিসের ভিত্তিতে এই নোট বাড়বে?
সে তো নোট ভার্বাল তো পাঠাতেই পারে, কিন্তু নোট ভার্বালটা একটা ইনফর্মাল ডকুমেন্ট প্লাস একটা লেস ফর্মাল, লেস ফর্মাল। তো লেস ফর্মাল দিয়ে আপনি রাষ্ট্রীয় কাজ চলে না, এটা জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য দিয়েছে, কিন্তু এটার উপরে ভারত বা তার সরকার এইটার উপরে অ্যাক্ট করার মতো কোনো কাগজপত্র নয় এটা। এখন আমরা জানি যে এটা নোট ভার্বাল দিয়েছে, এখন আসলে আদতে ভিতরে কি দিয়েছে, কিভাবে যারা নিউজ করেছেন বা যে ওয়ার্ডিংটা ইউজ করেছেন সেটা আমরা জানি না। পররাষ্ট্র উপদেষ্টা তো নিজেই বলেছেন একটা নোট ভার্বাল পেয়েছে, উনি যথেষ্ট বিজ্ঞ। আমি জানি উনি একজন পোড় খাওয়া পুরনো ডিপ্লোম্যাট, উনি কোনো এক সময় বাংলাদেশ এমবাসিতে পোস্টেড ছিলেন নিউ দিল্লিতে, আমি সেটাও জানি। তো এখন কথা হচ্ছে যে উনি যাই করছেন হয়তো জেনে শুনেই করছেন। তারপরে এখানে ওনাদের কিন্তু একটা বাধ্যবাধকতা আছে, এই বাধ্যবাধকতাকে তারা যদি উতরে উঠতে হয়, বাংলাদেশে একটা পার্টিসিপেটরি একটা ইলেকশন হতে হবে এবং সেই ইলেকশনে গভর্নমেন্ট ফর্ম করতে হবে, তারপরে সেই সরকার এই ধরনের কোনো কার্য যদি করতে চায় তাহলে তারা পারে। আমি ভেরি স্ট্রংলি এই জায়গাটায় যদি এটা নিয়ে মানে লিগ্যাল ফিল্ডে যাওয়া হয় তাহলে এটাকে উপেক্ষা করার কোনো জায়গা আমি দেখি না। দুই নম্বর হচ্ছে আবার একটা বড় একটা লিস্ট আছে এক্সেপশনস, যেগুলো দ্যাট আমি রিফিউজালের ওটা বলে ফেলেছি। এখন প্রসিডিউরের ব্যাপার আছে, তারপরে সারেন্ডারের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু কথা হচ্ছে যে একটা অ্যারেস্টের ব্যাপার আছে। এখন কথা হচ্ছে যে এইগুলো কখন আসবে, এগুলো তো আসেই না। আপনি একজন সাধারণ ক্রিমিনালকে, যার পেছনে মামলার অলরেডি সেন্টেন্স হয়ে গেছে, উনি ফেরারি, সেই ধরনের লোকজনকে, সেই ধরনের ব্যক্তিবর্গকে একটা দেশ থেকে আরেকটা দেশে আনার জন্য এক্সট্রাডিশন যে ট্রিটিটা হয় সেটা কাজে লাগানো যায়। এখানে পলিটিক্যালি মোটিভেটেড কাউকে ভিকটিম করে এবং তাকে ফিরিয়ে আনার জন্য একটি অবৈধ সরকার, যেটা লেস ফর্মাল স্ট্যাটাসে রয়েছে, বাংলাদেশের বর্তমান সরকার লেস ফর্মাল। আপনারা এটা বুঝেন যে বিগত কয়েকটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে, একটা কনফারেন্সে আমাদের যে প্রধান উপদেষ্টা গিয়েছিলেন, ওনাকে কিন্তু প্রধানমন্ত্রীদের কাতারে কিন্তু রাখা হয় নাই, ওনাকে একেবারে পঞ্চম সারিতে পেছনে দেওয়া হয়েছে, বিকজ উনি একজন অ্যাডভাইজার, একটা রিপ্রেজেন্ট, কিন্তু উনি প্রধানমন্ত্রী না। যেহেতু প্রধানমন্ত্রী না, দেখেন এটা হচ্ছে যে একটা দেশকে অন্য দেশ কিভাবে আন্তর্জাতিক বিষয়বস্তুতে পরিমণ্ডলে কিভাবে রাখছে, কিভাবে গণ্য করছে, সেটা কিন্তু ওইগুলো থেকে আপনারা বুঝতে হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে হয়তো বাংলাদেশের যারা বর্তমানে এখন আছে তাদেরকে একটা সংখ্যাকে এই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী অথবা এনারা অ্যাডভাইজাররা সন্তুষ্ট রাখার জন্য হয়তো একটা ভার্বাল নোট পাঠিয়েছে। এটার যে খুব একটা কার্যকারিতা রয়েছে তা না, এটাকে অনেক কাঠখড় পচাতে হবে। আবার আপনাকে সম পরিমাণ আপনার এখতিয়ার থাকতে হবে, আপনার লোকাল স্ট্যান্ডার্ড এটা খুব পরিষ্কারভাবে আপনার ক্যাপাবিলিটি এবং আপনার এলিজিবিলিটি, আপনার ইউ আর এলিজিবল টু সার্ভ দিস নোট অর নট। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি যদি এই পক্ষের লয়ার হই আর ওনারা যদি আমার বিপক্ষে থাকে, প্রথমে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা কি এলিজিবল কিনা, প্রথমে সেটা দেখেন। আমি কোর্টকে বলবো যে ইফ দে আর এলিজিবল টু সার্ভ দিস টাইপ অফ ভার্বাল নোট। আপনি কেন এলিজিবল বলতেছেন না? শুধুমাত্র কি নির্বাচিত সরকার না বলে সে এলিজিবল না? এটা ফুললি ফাংশনাল গভর্নমেন্ট না, এটা ফুললি ফাংশনাল একটা ফর্মাল গভর্নমেন্ট না। আপনি আমাদের বাংলাদেশের কনস্টিটিউশনে ইন্টারিম গভর্নমেন্ট বলতে কোনো জিনিস নেই। আপনি কনস্টিটিউশন তো থাকতে হবে। আপনি যেই কনস্টিটিউশনের প্রেসিডেন্টের আন্ডারে আপনি ওথ নিয়েছেন, আপনি তো সেই সংবিধানকে মানছেন। আপনি যদি সেই সংবিধানকে মানেন তাহলে আপনি ইন্টারিম গভর্নমেন্ট বলতে কোনো জিনিস নেই। আপনি অ্যাডভাইজার হয়েছেন, অ্যাডভাইজারের তো লিমিটেশন আছে। আপনি অনেক কিছু দেশের ভিতরে করতে পারবেন, কিন্তু ইন্টারন্যাশনালি করতে হলে আপনাকে একটা জায়গায় আসতে হবে, সেই জায়গায় আপনি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হতে হবে। অ্যাকসেপ্টেড কিভাবে হবেন? আপনার তো ঘরের ভিতরেই আপনি স্ট্রাকচারটা সাংবিধানিক না, আপনি কিভাবে? আপনি তো ইউ আর নট ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ।
ইউ আর নট, আপনি তাহলে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট সেটাও তো না। কিন্তু কিন্তু উচ্চ আদালত থেকে যে সংবিধান সংশোধন সংক্রান্ত যে 15তম সংশোধনী যে বাতিল হয়ে গেল কিছু অংশ, তাতে তো এই সরকারকে এখন অনেকটাই তত্ত্বাবধায়ক সরকারের মতোই বলা হচ্ছে। না মতো বলা হচ্ছে না। যদি তত্ত্বাবধায়ক সরকার, তাহলে এটাকে ডিক্লেয়ার করতে হবে, আর একটা প্রজ্ঞাপন দিয়ে বলতে হবে যে এইটা তত্ত্বাবধায়ক সরকার। এবং তত্ত্বাবধায়ক সরকার হইলেও তাদের একটা লিমিটেশন আছে। তত্ত্বাবধায়ক সরকার কখনো ইন্টারন্যাশনালি সব ব্যাপারে সব ট্রিটি পার্টিসিপেট করতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকারে তো প্রধানমন্ত্রীর কোনো পজিশন নাই, আছে কি? তত্ত্বাবধায়ক সরকারে কি ইলেক্টেড প্রেসিডেন্ট, ইলেক্টেড প্রাইম মিনিস্টার বা ইলেক্টেড কি জানি পাবলিক রিপ্রেজেন্টেটিভের কোনো জায়গা আছে? তা তো নেই।